2009 সাল, ওয়াশিংটন ডিসি। সদ্য নির্বাচিত ওবামা সরকারের মন্ত্রিসভার একজন সিনিয়র কর্মকর্তার সাথে সখ্য গড়ে ওঠে এক অনিন্দ্য সুন্দরী রাশিয়ান নারীর। ওবামার মন্ত্রিসভার ওই কর্মকর্তার হাতে ছিল আমেরিকার সবচেয়ে স্পর্শকাতর কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনা। আর এই রাশিয়ান নারী ছিল অসম্ভব সৌন্দর্য, হাসি মুখ, বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং রাজনীতি নিয়ে গভীর জ্ঞান। পরবর্তীতে এই একটি সন্দেহেই জন্ম দেয় গত এক দশকের সবচেয়ে বড় গুপ্তচর কেলেঙ্কারির। যদিও এফবিআই এই হ্যানি ট্র্যাপের কথা অস্বীকার করে আসছে, কিন্তু এফবিআই যেদিন থেকে এই নারীকে সরাসরি নজরদারিতে নেয় তখন থেকে গল্পটা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এখন প্রশ্ন হলো, একজন নারী শুধু সৌন্দর্য আর প্রেমের অভিনয় দিয়ে কিভাবে বছরের পর বছর ধরে ফাঁকি দিয়ে গেলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটাকে? খবরবাজের আজকের ভিডিওতে আমরা সেই পুরো গল্পটা তুলে ধরব আপনাদের সামনে, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2001 সালের লন্ডনে, ডগল্যান্ডসের একটা রেড পার্টিতে 19 বছরের এক রাশিয়ান তরুণীর কাছে। সদ্য প্রস্ফুটিত হওয়া এই তরুণীর চোখ কিছু একটা খুঁজছে। নাম আনা ভাসিলিয়েভনা কুশচেঙ্কা। এই পার্টিতে তার সাথে নজর কাটাকাটি হয় অ্যালেক্স চ্যাপম্যান নামে এক ব্রিটিশ যুবকের। পার্টিতেই একে অপরের কাছে আসে তারা। এর কয়েক মাসের মধ্যেই গভীর প্রেমে মগ্ন, তারপর একসাথে বসবাস। তার মস্কোতে গিয়ে বিয়ে করেন। ব্রিটিশ তরুণকে বিয়ের মাধ্যমেই তরুণী আনা পেয়ে যান একটা ব্রিটিশ পাসপোর্ট। শুনতে সাধারণ প্রেমের গল্প মনে হলেও পরবর্তীতে দেখা যায় এই পাসপোর্টটি হয়ে ওঠে তরুণী আনার পুরো ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশ্বজুড়ে কোনো সন্দেহ ছাড়াই চলাফেরা করার একটা লাইসেন্স। তবে রাশিয়ান আনার ব্রিটিশ পাসপোর্ট পাওয়া হয়ে গেলেও অ্যালেক্স চ্যাপম্যানের সাথে তার সম্পর্কটা বেশি দিন টেকেনি। 2006 সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। পরবর্তীতে এক সাক্ষাৎকারে অ্যালেক্স চ্যাপম্যান বলেন, বিয়ের শেষের দিকে আনা অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছিলেন। এক এক রাশিয়ান বন্ধুদের সাথে মিটিংয়ে যেতেন, যেগুলো নিয়ে কখনো বিস্তারিত কিছু বলতেন না। এই বিয়ে থেকেই জাল বোনা শুরু হয় নতুন রহস্যের। প্রশ্ন জাগে, এই বিয়েটা কি আদৌ ভালোবাসা ছিল নাকি একটা পরিকল্পিত পদক্ষেপ? আনার বাবা ভাসিলি কুশচেঙ্কা ছিলেন কেজিবির একজন সিনিয়র কর্মকর্তা। কাজ করেছেন রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়েও উঁচু পদে, যা সুন্দরী ও বুদ্ধিমতী আনার জীবনে গভীর প্রভাব রেখেছিল। আর ঠিক এই জায়গা থেকে একটা প্যাটার্ন শুরু হয়, যেটা পুরো গল্প জুড়ে বারবার ফিরে আসবে। আনা বিয়ের পরেই লন্ডনে থিত হন। কাজ শুরু করেন বার্কলেজ ব্যাংক আর নেটজেটসের মতো প্রতিষ্ঠানে। কিন্তু তার আসল প্রতিভা ছিল ভিন্ন জায়গায়, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। খুব দ্রুতই তিনি ঢুকে পড়েন লন্ডনের অভিজাত বৃত্তে, যেখানে ছিল প্রখ্যাত ব্যবসায়ী, রাজনীতিবিদ আর ধনী ব্যক্তিদের ওঠা বসা। তার এই নেটওয়ার্কিং দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সহজেই নজর কাড়ে লন্ডনের সক্রিয় এক রাশিয়ান গোয়েন্দা কর্মকর্তার। আর এখানেই ঘটে যায় আনার জীবনের সবচেয়ে বড় মোড়। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর তাকে দলে ভিড়িয়ে নেয়। যদিও বিশ্লেষকদের মতে এই রিক্রুটমেন্ট হয়েছিল আরও আগে, 2000 সালেই। অর্থাৎ আনার সাথে অ্যালেক্সের প্রেম, বিয়ে, এমনকি ব্রিটিশ পাসপোর্ট সবকিছুই হতে পারে একটা সাজানো পরিকল্পনার অংশ। প্রেমটা সত্যিই ছিল নাকি শুরু থেকে একটা কৌশল? এই প্রশ্নের উত্তর আনা নিজেও কখনো পুরোপুরি দেননি। লন্ডনের অধ্যায় শেষ হতেই গল্প চলে আসে আটলান্টিকের ওপারে। 2009 সালে আনা চ্যাপম্যান পাড়ি জমান নিউ ইয়র্ক শহরে। থাকতে শুরু করেন ম্যানহাটনের 20 এক্সচেঞ্জ প্লেসে, যার অবস্থান ওয়াল স্ট্রিট থেকে মাত্র 1 ব্লক দূরে। মিশতেন ম্যানহাটনের সমাজের উঁচু তলার মানুষদের সাথে। আর তিনি নিজেকে পরিচয় দিতেন প্রপার্টি ফাইন্ডার এলএলসি নামে এক রিয়েল এস্টেট কোম্পানির সিইও হিসেবে। আর মনে করে দেখুন, এই ভিডিওর শুরুতে যে ওয়াশিংটনের গল্পটা বলেছিলাম, মন্ত্রিসভার সেই কর্মকর্তার সাথে সখ্যতার গুজব। সাংবাদিকরা কখনো নিশ্চিত করতে পারেননি কে সেই কর্মকর্তা, কবে দেখা হয়েছিল বা আসলে কি কথা হয়েছিল তাদের মধ্যে।
এফবিআই শুধু একবার বলেছে এটা সত্যি না, কিন্তু একটা জিনিস অস্বীকার করা যায় না, এই গুজবের কিছুদিন পরই এফবিআই একটি নতুন অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল আনা চ্যাপম্যান নিজেই। নিউ ইয়র্কে এই সময়ই আনার জীবনে আসেন একজন ধনী রেস্টুরেন্ট ব্যবসায়ী, নাম মিশেল বিন্থ। দুজনের সম্পর্ক গড়ায় প্রেমে। বাইরে থেকে দেখলে এটা ছিল নিউ ইয়র্কের যে কোনো সফল, স্টাইলিশ 28 বছর বয়সী একক নারীর জীবন। ব্যবসা চালানো, রাতে পার্টিতে যাওয়া, প্রেম করা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, মিশেল বিতের সাথে আনার সম্পর্ক নিয়ে কোনো কোর্ট ডকুমেন্টে, কোনো তদন্তেই কখনো বলা হয়নি যে তিনি কোনো গোপন তথ্যের অ্যাক্সেস রাখতেন বা আনা তার কাছ থেকে কিছু হাতিয়ে নিয়েছিলেন। তদন্তকারীরা নিজেরাই পরে বলেছেন, আনার হাতে কখনো আমেরিকার কোনো নথি পৌঁছায়নি। তাহলে প্রশ্ন হলো, এত বছর ধরে এত মানুষের সাথে সম্পর্ক করে আনা আসলে কি অর্জন করছিলেন? নাকি আমেরিকা নিজেদের লজ্জা থাকতে খুব সুনিপুণ উপায়ে এড়িয়ে গেছে বিষয়টি? উত্তরটা হয়তো তথ্য চুরির মধ্যে না, বরং তার চেয়েও গভীর কিছুতে। আনা সম্পর্ক, বিশ্বাস, নেটওয়ার্ক তৈরি করেছিলেন এমন মানুষদের সাথে যারা একদিন আমেরিকার নীতি নির্ধারণ করবে। এফবিআইয়ের ভাষায় এটাই ছিল তার আসল মিশন। এখনই তথ্য চুরি না, বরং আগামী দিনের জন্য প্রভাবের একটা জাল বিছিয়ে রাখা। যে আনার সাথে সময় কাটাচ্ছিলেন মিশেল বিথ, তার আসলে কোনো ধারণাই ছিল না প্রেমিকা আনা আসলে কে আর কোন উদ্দেশ্যে তিনি এই শহরে এসেছেন। কিন্তু ততদিনে কি আনা হাতিয়ে নিতে পেরেছেন আমেরিকার সবচেয়ে গোপন সব তথ্য? এই প্রশ্নের উত্তর একমাত্র রাশিয়ান গোয়েন্দারাই ভালো বলতে পারবে। যদি রাশিয়ান গোয়েন্দাদের হাতে এমন কোনো তথ্য না পৌঁছায়, তাহলে ঠিক এই সময়টাতেই এফবিআই কেন বিদেশি গুপ্তচরদের ধরার জন্য এক নীরব যুদ্ধতে নেমে পড়ে, এটাও একটা প্রশ্ন। এফবিআইয়ের এই অভিযানের নাম ছিল অপারেশন গোস্ট স্টোরিজ, যেটা চলেছিল প্রায় 1 দশক ধরে। এই অভিযানে এফবিআই একে একে খুঁজে বের করে রাশিয়ার ইলিগালস প্রোগ্রামের অধীনে থাকা স্লিপার এজেন্টদের, এমন গুপ্তচর যারা সাধারণ আমেরিকান নাগরিকের ছদ্মবেশে বছরের পর বছর ধরে বসবাস করছে, হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তারা বিয়ে করেছে, বাড়ি কিনেছে, সন্তান জন্ম দিয়েছে, অথচ গোপনে রিপোর্ট পাঠিয়ে যাচ্ছে মস্কোতে। এই তালিকায় প্রথম সন্দেহের কেন্দ্রে চলে আসেন আনা। তার হাত এত গভীরে কিভাবে পৌঁছালো, সেটাই ছিল তদন্তকারীদের সবচেয়ে বড় প্রশ্ন। এফবিআই প্রায় 1 বছর ধরে সরাসরি আনাকে পর্যবেক্ষণ করছিল। সার্ভেলেন্স ফুটেজে দেখা যায় আনা একদম সাধারণ এক নারী, যিনি কিনা মার্কেটে গিয়ে লেগিংস কিনছেন, টুপি ট্রাই করেছেন, কেনাকাটা প্রিয় নারীর মতো আচরণ করছেন। কিন্তু এফবিআই খুঁজে বের করে ঠিক একই সময় এই চঞ্চল আবেদনময়ী নারী একটি অস্থায়ী ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করেছেন। একজন রাশিয়ান কর্মকর্তার কাছে গোপন বার্তা পাঠাচ্ছিলেন একের পর এক, ল্যাপটপ থেকে ল্যাপটপ, কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই, শুধু একটা লোকাল সিগন্যালের মাধ্যমে। একজন সাধারণ নারী যে কখনোই এই পন্থায় যোগাযোগ করবে না, তা খুব ভালো করেই বুঝেছিল এফবিআই। 26 জুন 2010 এফবিআই ঠিক করে এবার তারা সরাসরি মুখোমুখি হবে আনার সাথে। তাই তারা একজন আন্ডারকভার এফবিআই এজেন্টকে সাজায় রাশিয়ান নাগরিক। নিজেকে রাশিয়ার একজন হ্যান্ডলার হিসেবে পরিচয় দেন ওই এজেন্ট। নিউ ইয়র্কের একটা কফি শপে আনার সাথে দেখা করেন গোপনে। আদালতের নথি অনুযায়ী সেই এজেন্ট আনাকে জিজ্ঞেস করে সে এই পরবর্তী ধাপের জন্য প্রস্তুত কিনা। আনা দ্বিধাহীনভাবে জানায়, হ্যাঁ, আমি রাজি। এজেন্ট তখন তার হাতে তুলে দেয় একটা ভুয়া পাসপোর্ট, নির্দেশ দেন এটা আরেকজন এজেন্টের কাছে পৌঁছে দিতে হবে। আনা তখনও বুঝতে পারেননি তিনি যে আসলে জালে ফেসেছেন। পাসপোর্টটা হাতে পাওয়ার পর তিনি মিশনে নেমে যান। এদিকে তদন্তকারীরা আনাকে অনুসরণ করা শুরু করে, কিন্তু এরপরে ঘটে সেই অবিশ্বাস্য মোড়। আনার নাকে হুট করে রহস্যের গন্ধ চলে আসে। সে দ্রুত তার রাশিয়ান অভিজ্ঞ গোয়েন্দা বাবার সাথে যোগাযোগ করেন। গোয়েন্দা বাবার পরামর্শ অনুযায়ী আনা সেই ভুয়া পাসপোর্ট নির্ধারিত ব্যক্তির কাছে না দিয়ে সরাসরি চলে যান স্থানীয় থানায়। পাসপোর্টটা জমা দিতে আসেন পুলিশের কাছে। আর একটু হলেই যেখানে আনা ধরা পড়তেন, সেখানে তার বাবার দেওয়া একটা পরামর্শ তাকে এই যাত্রায় বাঁচিয়ে দেয়। কিন্তু তবুও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
এফবিআই এবার নেমে পড়ে। আনা সেই মুহূর্তে ঠিক কার সাথে ফোনে কথা বলছিল আর কি কথা হয়েছিল তা খুঁজে বের করতে। তদন্তে ফোন কল ইন্টারসেপ্ট করে এফবিআই জানতে পারে কেউ একজন তাকে পরামর্শ দিচ্ছে একটা গল্প বানাতে। আর তখনই ধরা পড়ে আনার আমেরিকা জুড়ে পাতানো জাল। 27 জন 2010 রোববার এফবিআই একসাথে গ্রেপ্তার করে 10 জনকে। আনা চ্যাপম্যানকে গ্রেপ্তার করা হয় ম্যানহাটনে। এরপর তাকে ফেডারেল কোর্টে বিচারকের সামনে হাজির করা হয়। অভিযোগ তোলা হয় বিদেশি সরকারের এজেন্ট হিসেবে ষড়যন্ত্র করার। সর্বোচ্চ শাস্তি 5 বছরের কারাদণ্ড। আর ঠিক এই মুহূর্ত থেকেই আনা চ্যাপম্যান হয়ে ওঠেন বিশ্বজুড়ে খবরের শিরোনাম। তার ফেসবুকের ছবিগুলো ছড়িয়ে পড়ে সব পত্রিকায়। মিডিয়া তাকে ডাকতে শুরু করে ফেম ফাতাল, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় মারাত্মক নারী, বা এমন এক নারী যার সৌন্দর্য আর বুদ্ধি মিলে তৈরি করেছে এক বিপজ্জনক অস্ত্র। তবে ঘটনার শেষ এখানেই নয়। যেখানে আনার পাওয়ার কথা ছিল সর্বোচ্চ শাস্তি, সেখানে তিনি গ্রেপ্তারের মাত্র 11 দিনের মধ্যেই মুক্তি পেয়ে যান। 8 জুলাই 2010 ভিয়েনা বিমানবন্দরে আমেরিকা আর রাশিয়ার মধ্যে ঘটে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দি বিনিময়। আনা চ্যাপম্যান সহ 10 জন রাশিয়ান এজেন্টকে তুলে দেওয়া হয় রাশিয়ার হাতে। বিনিময়ে রাশিয়া থেকে মুক্তি পান আমেরিকার হয়ে কাজ করা 4 জন ব্যক্তি। মাত্র 11 দিন আগে যে নারী নিউ ইয়র্কের একটা জেলে বন্দী, 5 বছরের সাজার মুখোমুখি, সেই নারী মাত্র 11 দিন পরেই মস্কোর বিমানবন্দরে নামছেন জাতীয় বীরের মতো সংবর্ধনা নিয়ে। রাশিয়ায় ফেরার পর আনা চ্যাপম্যান রাতারাতি সেলিব্রিটি বনে যান। যোগ দেন প্রেসিডেন্ট পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার যুব শাখায়। তিনি এতটাই আলোচিত হয়ে ওঠেন যে তার নগ্ন ছবি সহ একটা প্লেবয় ম্যাগাজিন ইস্যু বের হয়। বিক্রি হয় হাজার হাজার কপি। তিনি হয়ে ওঠেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা, ক্যাটওয়াক মডেল। আনার কখনো স্লিপার এজেন্টের সেই পুরনো পেশায় ফেরেননি। 2022 সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী বন্দি আনা, টু রাশিয়া উইথ লাভ। আনা সেখানে নিজেকে তুলনা করেন একজন নারী 007 এর সাথে। এটি বিখ্যাত গোয়েন্দা সিরিজ জেমস বন্ডের একটি কোড, যার মাধ্যমে আনা বোঝাতে চেয়েছেন তিনি কেবল রূপসী নন, বরং জেমস বন্ডের মতোই অত্যন্ত চালাক, দক্ষ এবং বিপজ্জনক একজন গোয়েন্দা বা এজেন্ট। তবে আনার এই মিশনের মূল্য চুকাতে হয়েছিল তার নির্দোষ স্বামী অ্যালেক্স চ্যাপম্যানকে। আনার সাথে ডিভোর্সের পর পুরোপুরি ভেঙে পড়েন তিনি। একাকিত্ব, অ্যালকোহল, হতাশা এসবের মাঝে ডুবে পড়েন অ্যালেক্স চ্যাপম্যান। 2015 সালের মে মাসে মাত্র 34 বছর বয়সে মাদকের অতিরিক্ত মাত্রার কারণে মারা যান তিনি। যে মানুষটার হাত ধরে আনা পেয়েছিলেন সেই মূল্যবান ব্রিটিশ পাসপোর্ট, যেটা তার পুরো গুপ্তচর বৃত্তির ক্যারিয়ারের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল, সেই মানুষটাই শেষ পর্যন্ত একাকী ট্র্যাজিক পরিণতিতে জীবন শেষ করেন। এই খবরটা প্রকাশ্যে আসে আরও পরে 2018 সালে। এদিকে 2015 সালে এটাও জানা যায় আনা মস্কোর একটা প্রাইভেট ক্লিনিকে একটা সন্তানের জন্ম দেন। যদিও সন্তানের বাবার পরিচয় আজও গোপন রেখেছেন তিনি। আর সবচেয়ে অদ্ভুত মোড় আসে সাম্প্রতিক সময়ে। 2025 সালে আনা চ্যাপম্যান দায়িত্ব নেন রাশিয়ার নতুন প্রতিষ্ঠিত মিউজিয়াম অব রাশিয়ান ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে। যে নারী একসময় ছিলেন গোপন এক জগতের সদস্য, আজ তিনি সেই গোপন জগতের ইতিহাস মানুষের সামনে তুলে ধরার দায়িত্বে। শুধু মাঝখানে বলির পাঠা হতে হয় এক নির্দোষ পুরুষকে।